তীব্র গ্রীষ্মের সেই দিনটিতে সূর্য যেন আকাশ থেকে গনগনে অঙ্গার বর্ষণ করছিল। মুম্বাইয়ের রুক্ষ ধূসর জনপথটির উপর তার উত্তাপ ছিল অসহনীয়। কিন্তু এই দহন জ্বালা 10 বছরের বিজয়ের প্রতিদিনের জীবনের অজস্র কষ্টের মধ্যে ছিল কেবলই একটি সামান্য বাধা। বিজয় ছিল পথের সন্তান। না তার ছিল কোনো স্থায়ী ছাদ, না ছিল আপন চার দেওয়াল। তার ঠিকানা প্রতিদিনই পাল্টাতো, কখনো রেল সেতুর নিচে, কখনো জনশূন্য বাজারের খালি স্টলের আড়ালে, আবার কখনো কোনো ঘিঞ্জি গলির অপরিচ্ছন্ন কোণে, যেখানে মানুষের চোখ পৌঁছাতো না। ক্ষুধার তীব্রতায় তার দেহ ছিল কঙ্কালসার। পুরনো ছেঁড়া জামার নিচে পাঁজরগুলো স্পষ্ট দেখা যেত। শহরের কর্কশ রাস্তায় অবিরাম হাঁটার ফলে তার খালি পাগুলোই ছিল অজস্র ক্ষত। কাঁচের ধারালো যন্ত্রণা, গরম পিচের পথের জ্বালা আর কাদায় পা ডুবে যাওয়ার অস্বস্তি, এই সবই ছিল তার নিত্যসঙ্গী। তবে এই কষ্টের মধ্যেও বিজয়ের মধ্যে কিছু একটা বিশেষত্ব ছিল। তার চোখ ছিল গভীর এবং সতর্ক। সে সব কিছু তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করত। মানুষের চালচলন আর সুযোগ সন্ধানই ছিল তার প্রধান অস্ত্র, কারণ তার কঠিন পৃথিবীতে কেবল সেই টিকে থাকতে পারে যে সর্বদা সজাগ থাকে। আপনারা দেখছেন স্টোরি হাব বাংলা চ্যানেলের বিশেষ উপস্থাপনা। এই চরিত্রগুলির পরিবর্তিত জীবনের পথে আমাদের সাথে থাকুন। এই কষ্টের ভেতরেও বিজয়ের চরিত্রে যে অনন্য মানবতা ছিল, সেটিই তাকে এক অচেনা মহিলার জীবনের আলোর প্রদীপ করে তুলবে। প্রতিদিন ভোরে যখন রাস্তা শান্ত ও শীতল থাকত, সূর্য ওঠার আগেই বিজয় জেগে উঠত। এটাই ছিল তার উপার্জনের সেরা সময়। ডাস্টবিনগুলো থেকে ভাঙা অ্যালুমিনিয়াম ক্যান, প্লাস্টিকের বোতল এবং ধাতব টুকরোগুলো সংগ্রহ করত, যা সে বিক্রি করতে পারত। সে ধনী এলাকাগুলোর দিকে নিঃশব্দে যেত। সে সরাসরি খাবার খুঁজত না, কারণ মাঝে মাঝে যে আধ খাওয়া খাবার পাওয়া যেত তা কেবল পেট ব্যথা আর কষ্ট দিত। তার আসল সম্পদ ছিল সেই জিনিসগুলি যা বিক্রি করা যেত। সে প্রতিটি গলি এবং ডাস্টবিনের কৌশল জানত। সে দ্রুত এবং চতুরতার সাথে কাজ করত। যখন পুরো শহর অটো রিকশা আর বাসের কোলাহলে জেগে উঠত, ততক্ষণে বিজয় তার বড় বস্তা টেনে পুনর্ব্যবহার কেন্দ্র বা রিসাইক্লিং ডেপোর দিকে রওনা হয়ে যেত। সেখানে অপরিষ্কার আর কোলাহলপূর্ণ পরিবেশে লোকজনের সামনে সে তার সংগ্রহ করা জিনিসগুলো ওজন করত এবং বিক্রি করত। সেদিন তার আয় খুব কম ছিল, মাত্র কয়েকটি বোতল আর ক্যান। এতটুকুই ছিল যে সে একবেলার সাধারণ খাবার খেতে পারত, বা যদি হিসেব করে চলত তাহলে হয়তো দুবেলার। তার ইচ্ছে ছিল সেতুর নিচে শোভামাসির দোকান থেকে ডাল ভাত খাবে, যার রান্না পুরো বস্তিতে বিখ্যাত ছিল। তার পেটে তীব্র খিদে লেগেছিল, কিন্তু সে নিজেকে সংযত করল। তার কাছে যে সামান্য অর্থ ছিল তা খরচ করার আগে সে আরও কিছুটা উপার্জন করতে চেয়েছিল। সে বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে যাত্রীদের মালপত্র তুলত, আবার কখনো ঘন ট্রাফিকের মধ্যে সাবান জল আর স্কুইজি দিয়ে গাড়ির উইন্ডশিল্ড পরিষ্কার করার চেষ্টা করত, এর আগেই কেউ তাকে ধমকে তাড়িয়ে দেয়। বাজারে সে ম্যাডামদের জন্য জিনিসপত্র তুলত। প্রতিটি কাজই তার জন্য ছিল ভাগ্য ও সময়ের একটা খেলা। তাকে এতটাই দুঃখী দেখাতে হতো যে মানুষ তার প্রতি করুণা করে, কিন্তু এতটাও অপরিষ্কার নয় যে লোকে ঘৃণা করে। এটাই ছিল রাস্তার কৌশল, আর বিজয় ছিল তার ওস্তাদ। যখন দুপুর গড়িয়ে এলো এবং গরম কিছুটা কমল, বিজয় আরও কিছু অর্থ উপার্জন করল। এখন তার কাছে এত টাকা ছিল যে সে একবেলা ভালো খাবার খেতে পারত এবং হয়তো একটি ঠান্ডা পানীয়ও খেতে পারত, যা তার জন্য ছিল এক বিরাট ব্যাপার। সে চুপচাপ সেই জায়গার দিকে যাচ্ছিল যেখানে সে ঘুমানোর কথা ভাবছিল। তখনই সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। প্রথমে সেটা ক্ষীণ ছিল, শহরের গোলমালে হারিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা ছিল কারোর কষ্টের দীর্ঘশ্বাস। আওয়াজটি আসছিল একটি বড় ডাস্টবিনের দিক থেকে, যা একটি অসম্পৃক্ত ভবনের সামনে ছিল। বিজয় প্রথমে সেটিকে এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ সে জানত যে এমন জায়গা বিপজ্জনক হতে পারে। কিন্তু সেই আওয়াজটি আবার এলো, এবং এইবার সেটা এত গভীর ব্যথা ও কষ্টের ছিল যে তার কঠিন মনকেও স্পর্শ করল। ধুলো ভরা রাস্তায় তার খালি পা কোনো শব্দ করছিল না। ডাস্টবিনের পিছনে সে ঝুঁকে দেখল, এবং যা দেখল তাতে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। একটি মহিলা মাটিতে শুয়েছিলেন, কার্ডবোর্ডের স্তূপের আড়ালে অর্ধেক ঢাকা। তাকে তরুণী মনে হচ্ছিল, তার পোশাক ছেঁড়া ও নোংরা ছিল, কিন্তু সবার প্রথমে চোখে পড়ল তার বড় গোলাকার পেট। তিনি স্পষ্টতই গর্ভবতী ছিলেন, এবং তার চেহারা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি খুব কষ্টে আছেন। তার চোখ বন্ধ ছিল, ব্যথায় তার ঠোঁট মুচড়ে গিয়েছিল। তিনি এক হাতে তার পেট শক্ত করে চেপে ধরেছিলেন এবং ধীরে ধীরে গোঙাচ্ছিলেন। তাকে খুবই অসহায় ও একা দেখাচ্ছিল। বিজয় তার ছোট জীবনে অনেক দুঃখ দেখেছে,
ক্ষুধা, দারিদ্র্য, লোকেদের ঝগড়া, কিন্তু এটি ছিল অন্যরকম। একজন মহিলাকে এত দুর্বল ও একা দেখে তার ভেতরের গভীরে কিছু একটা নাড়া দিল। তার নিজের মায়ের কথা মনে পড়ল। তার মায়ের মুখটি অস্পষ্ট ছিল, কিন্তু তার ভালোবাসা সবসময় তার ভেতরে একটি নরম উষ্ণতার মতো বিরাজ করত। ধীরে ধীরে সে এগিয়ে গেল। ভয় আর দ্বিধায় তিনি চোখ খুললেন যখন তার সামনে একটি ছোট ছেঁড়া পোশাক পরা ছেলেকে দাঁড়ানো দেখলেন। ভয় পেয়ে তিনি নিজেকে দূরে ঠেলতে চাইলেন। ভয় পাবেন না, বিজয় আস্তে করে ফিসফিস করল। আমি আপনার কোনো ক্ষতি করব না। তিনি কিছু বললেন না, শুধু জোরে জোরে শ্বাস নিতে থাকলেন। আপনি কি ঠিক আছেন? বিজয় জিজ্ঞেস করল। মহিলাটি ধীরে ধীরে মাথা নাড়লেন। তার অপরিষ্কার গালে একটি অশ্রু গড়িয়ে পড়ল। আমার বাচ্চা, সে ক্লান্ত কণ্ঠে বললেন। আমার মনে হয় সে আসছে। বিজয় হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। বাচ্চা আসছে? তার মনে ভয়ে ভরে গেল। প্রসব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সে কি করতে পারত? না ঘর, না টাকা, না সাহায্যের কোনো আশা। সে চারপাশে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না, কেবল সেই মহিলা আর তার কষ্ট। সে সেখান থেকে পালিয়ে যেতে পারত, সেটা সহজ ছিল, এটা তার সমস্যা ছিল না। কিন্তু তার মায়ের স্মৃতি তাকে থামিয়ে দিল। ঠিক আছে, অবশেষে সে সাহস সঞ্চয় করে বলল, ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। সে জানত না কিভাবে, কিন্তু সে মন থেকে বলল। সে সঙ্গে সঙ্গে কার্ডবোর্ডের টুকরোগুলি জড়ো করল এবং মেঝেতে বিছালো, যাতে ঠান্ডা নোংরা মাটির চেয়ে একটু ভালো হয়। তারপর সে তার ছেঁড়া টি-শার্ট, তার একমাত্র টি-শার্ট খুলে মীরার কপাল থেকে ঘাম মুছল। এই ছোট্ট কাজটিতে মীরা কিছুটা স্বস্তি পেলেন। আপনার নাম কি? বিজয় আস্তে করে জিজ্ঞাসা করল। মীরা, সে দুর্বল কণ্ঠে বললেন। আমি বিজয়। সে একটু হেসে বলল, চিন্তা করবেন না মীরাজি, আমি কোনো উপায় বের করব। মীরার সত্যিকারের সাহায্য দরকার ছিল, একজন ডাক্তার, একটি হাসপাতাল। কিন্তু হাসপাতালের অর্থ ছিল টাকা, আর বিজয়ের কাছে প্রায় কিছুই ছিল না। সে সরকারি জায়গাগুলিতে ভরসা করত না। সে জানত যে তারা গরিব লোকেদের না শুনেই তাড়িয়ে দেয়, কিন্তু এখন ভাবার সময় ছিল না। বিজয় তার পকেটে হাত দিল এবং সারাদিন কঠোর পরিশ্রম করে উপার্জন করা সেই সামান্য টাকার নোটগুলি বের করল। তার পেট ক্ষুধায় জ্বলছিল, কিন্তু সে পরোয়া করল না। সে দ্রুত পায়ে মুদি দোকানের দিকে দৌড়ল। সে এক বোতল ঠান্ডা জল কিনল এবং বিস্কুটের একটি ছোট্ট প্যাকেট কিনল। যখন সে ফিরে এলো, মীরা সেখানেই শুয়েছিলেন। বিজয় তার মাথা তুলে তাকে জল খাওয়ালো। এরপর সে বিস্কুট খুলল। মীরা মাত্র একটি বিস্কুট খেলেন এবং ক্লান্ত হয়ে আবার শুয়ে পড়লেন। এখন সূর্য ডুবে গেছে। অন্ধকার সেই অসম্পূর্ণ বাড়িটিকে ঘিরে ফেলেছে। বিজয় মীরার পাশে বসে রইল, তার চিন্তায় সতর্ক। সেই রাতে সে তার ছোট্ট জীবনে প্রথমবারের মতো একটি নতুন অনুভূতি অনুভব করল, এক বড় দায়িত্বের। সে জানত না যে সে যাকে ডাস্টবিনের পাশে খুঁজে পেয়েছিল তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না। তিনি ছিলেন একজন কোটিপতি, যার জীবন একসময় আরামে পূর্ণ ছিল এবং এখন দুর্ভাগ্য ও ক্ষতিতে ভরা। সে জানত না যে এভাবে সাহায্য করে সে অজান্তেই নিজের ভাগ্যও বদলে দিচ্ছে। সে শুধু এইটুকু জানত যে সে একটি প্রতিশ্রুতি দিয়েছে, আর বিজয় তার প্রতিশ্রুতি কখনো ভাঙে না। সেই অন্ধকারে সে আশা খুঁজে পেল। যে ছেলেটিকে দুনিয়া ভুলে গিয়েছিল, সে এখন অন্য কারো জীবনের আলো হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল। রাত্রি ছিল দীর্ঘ, ভয় আর ঠান্ডায় ভরা। বিজয় তার টি-শার্ট মীরাকে দিয়ে দিয়েছিল, তাই তার খালি শরীরে ঠান্ডা লাগছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। সকাল হতেই শোভা মাসের মন্দির থেকে আরতির হালকা আওয়াজ এলো। বিজয় জানত যে তাকে আবার টাকা উপার্জন করতে হবে। তার কাছে যে সামান্য টাকা ছিল তা একবেলার খাবারের জন্য যথেষ্ট ছিল না। আমাকে যেতে হবে, সে আস্তে করে বলল, কিন্তু আমি ফিরে আসব, প্রতিশ্রুতি। সে বাজারের দিকে রওনা হলো, একটি কোলাহলপূর্ণ জায়গায়, যেখানে মরিচ, ভাজা মাংস আর ডিজেলের গন্ধ ভরা থাকত। কিন্তু এটাই সেই জায়গা ছিল যেখানে একটি চালাক ছেলে উপার্জন করতে পারত। ম্যাডাম, আমাকে ব্যাগ তুলতে দিন, সে ভিড়ের মধ্যে চেঁচিয়ে বলল। সে সারাদিন দৌড়াতে থাকল, ভারী ঝুড়ি তুলল। দুপুর হতে হতে তার পকেটে ভালো টাকা জমে গেল, এত টাকা যে সে মীরা এবং বিজয় দুজনের জন্য ভালো খাবার কিনতে পারে। সে 2 প্লেট বিরিয়ানি কিনল, সঙ্গে কিছু ফল আর জলের বোতল। যাওয়ার সময় তার নজর পড়ল একটি স্টলের দিকে, যেখানে পুরনো কাপড় বিক্রি হচ্ছিল। কাপড়ের স্তূপের মধ্যে সে একটি ছোট্ট সাদা শিশুর পায়জামা দেখল। তার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু সে নতুন আসতে চলা শিশুটির ছবি ভুলতে পারল না। সে সেই ছোট্ট পায়জামাটি কিনে নিল। এটা ছিল খুবই বড় একটি মানবতা, একটি আশা।
যখন সে ফিরে এলো, মীরা তাকে দেখে হেসলেন। তুমি ফিরে এসেছো? সে দুর্বল কণ্ঠে বললেন। খাবারের ভাঁপ থেকে ঘরটি আরামদায়ক গন্ধে ভরে গেল। যখন মীরা খাবার খেলেন, তার চেহারায় হালকা সতেজতা ফিরে এলো। খাবার শেষ হওয়ার পর বিজয় নাইলনের ব্যাগ থেকে সেই পায়জামাটি বের করল। মীরার চোখে জল ভরে এলো। তিনি ধীরে ধীরে সেই নরম কাপড়টি স্পর্শ করলেন। ধন্যবাদ, তিনি ভেঙে যাওয়া কণ্ঠে বললেন। তারপর মীরা ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করলেন। তার পরিবার, বিশাল বাড়ি, রাজীব যে তাকে ভালোবাসত। গাড়ির দুর্ঘটনায় রাজীবের মৃত্যু হয়। যখন মীরা গর্ভবতী হলেন, তার ধনী পরিবার তাকে বের করে দিল, কারণ তারা রাজীবকে পছন্দ করত না। তাদের অহংকার আর পারিবারিক সম্মান তাদের অন্ধ করে দিয়েছিল। তিনি 1 কোটিপতির মেয়ে থেকে রাস্তায় ঘুমানো মহিলাতে পরিণত হলেন। বিজয় পারিবারিক সম্মানের কথা বুঝতে পারল না, কিন্তু সে একালত্ব আর ব্যথা অনুভব করল। বিজয় চিন্তিত হতে লাগল যে এই অসম্পূর্ণ বাড়িটি শিশুর জন্য খুব নোংরা এবং অরক্ষিত। তাদের একটি সুরক্ষিত আর পরিষ্কার জায়গা দরকার। সে আবার শহরে খোঁজ শুরু করল। যখন সে হাল ছাড়তে যাচ্ছিল, তখনই সে একটি উঁচু অর্ধ তৈরি বিল্ডিং দেখল, যার চারপাশে বড় বড় আমের গাছ ছিল। তার টিনের বেড়ার মধ্যে একটি ছোট্ট ফাঁক ছিল। বিজয়ের হৃদয় আনন্দে লাফাতে উঠল। সে ভিতরে গিয়ে দেখল একটি ছোট্ট ঘর ছিল, যার দেওয়াল পরিষ্কার এবং একটি মজবুত দরজাও ছিল। এটা একদম নিখুঁত ছিল। সে দৌড়ে ফিরে গেল, কিন্তু যখন সে পৌঁছালো, তার খুশি ভয়ে বদলে গেল। মীরা ব্যথায় কাতরাচ্ছিলেন। তার শ্বাস প্রশ্বাস দ্রুত ছিল। বাচ্চা আসছিল। আমাদের যেতে হবে, বিজয় সঙ্গে সঙ্গে মীরাকে ধরে বলল। একটি ছোট্ট ছেলে এবং প্রসবের জন্য প্রস্তুত একজন মহিলা। তারা অন্ধকার গলিগুলোতে টলটলেতে বেরিয়ে পড়ল। বিজয়ের ছোট শরীরের উপর তার ওজনের চাপ পড়ছিল, কিন্তু সে থামল না। অবশেষে তারা নতুন বাড়িতে পৌঁছালো। বিজয় মীরাকে সিমেন্টের বস্তায় ওপর শুইয়ে দিল। সে তার হাত ধরল। সব ঠিক হয়ে যাবে, সে সাহস করে বলল। আমি এখানেই আছি, আমি আপনাকে ছেড়ে যাব না, প্রতিশ্রুতি। সেই রাতে সেই অসম্পূর্ণ ঘরে রাস্তার সেই ছোট ছেলেটি শুধু একজন টিকে থাকা মানুষ রইল না, সে একজন রক্ষক হয়ে গেল। কংক্রিটের সেই ছোট ঘরটি ব্যথা, ঘাম এবং প্রসবের কাঁচা গন্ধে ভরে গেল। একটি ছোট প্রদীপ, যা বিজয় মন্দিরের ডাস্টবিনে পেয়েছিল, তার হালকা আলো দেয়ালে ছায়া বানাচ্ছিল। মীরা ব্যথায় কাঁপছিলেন। তার চিৎকার খালি দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। বিজয় তার পাশে হাঁটু গেড়ে বসল, তার হাত শক্ত করে ধরে। মীরাজি, আপনি শক্তিশালী, আপনি এটা করতে পারেন, আমি এখানেই আছি, সে বারবার বলতে থাকল। মীরা ব্যথায় ছটফট করে উঠলেন। বাচ্চা বিজয়, বাচ্চা আসছে। বিজয় অসহায় ছিল। তার এখনই সাহায্য দরকার ছিল। তখন তার শোভামাসীন মুখ মনে পড়ল। তিনি সেতুর নিচে খাবার বিক্রি করতেন। তিনি দয়ালু ছিলেন। তিনি একজন মা ছিলেন। মীরা, আমি সাহায্য আনতে যাচ্ছি, বিজয় জোর দিয়ে বলল। শোভামাসী, তিনি সাহায্য করবেন, আমি তাড়াতাড়ি আসব। মীরার চোখে ভয় তাকে আঁকড়ে ধরল। না, আমাকে ছেড়ে যেও না, আমি বাসের চেয়েও জোরে আসব, সে প্রতিশ্রুতি দিল। বিজয় অন্ধকারে খালি পায়ে দৌড়াল। রাস্তা শান্ত কিন্তু বিপজ্জনক ছিল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। সে দৌড়াতে থাকল যতক্ষণ না তার বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। অবশেষে সে সেতুর নিচে শুভা মাসির দোকানে পৌঁছালো। মাসি, মাসি, আমি বিজয়, দয়া করে দরজা খুলুন, সাহায্য দরকার। মাসি কিছুটা শাটার খুললেন। কি হয়েছে বিজয়, কি বিপদ এনেছিস? আমি না মাসি, একজন মহিলা, তার এখনই বাচ্চা হচ্ছে, দয়া করে চলুন। বিজয়ের মুখে ভয় আর অশ্রু দেখে মাসি বুঝলেন যে এটা কোনো মজা নয়। তিনি নার্স ছিলেন না, কিন্তু তিনি তার মেয়ের বাচ্চা প্রসবের সময় সাহায্য করেছিলেন। এখানে দাঁড়া, তিনি বললেন। তিনি দ্রুত বাইরে এলেন, হাতে বালতি, পরিষ্কার কাপড় আর নিম তেল নিয়ে। চলো, আমাকে তার কাছে নিয়ে চলো, তিনি দৃঢ়তার সঙ্গে বললেন। তারা দুজন দ্রুত পায়ে দৌড়ালো। অন্ধকার ঘরে পৌঁছে মাসি এক নজর দেখলেন এবং সঙ্গে সঙ্গে সব নিজের হাতে তুলে নিলেন। তিনি এখন শুধু খাবার বিক্রেতা ছিলেন না, তিনি মা, ধাত্রী এবং নেতা। জল আনো, তিনি দ্রুত বললেন, আর প্রদীপ জ্বালাও, আলো দরকার। তিনি মুরার ঘাম মুছলেন এবং তাকে গভীর শ্বাস নিতে বললেন। পরের 1 ঘন্টা ছিল এক সংগ্রাম। মীরার ব্যথা, মাসির দৃঢ় কণ্ঠস্বর, বিজয়ের ভয়ে কাঁপতে থাকা সমর্থন। তারপর এক শেষ ধাক্কার সঙ্গে মীরা চিৎকার করে উঠলেন এবং তারপর শান্তি নেমে এলো। একটা হৃদস্পন্দনের পর একটা ছোট্ট কণ্ঠ সেই শান্তি ভঙ্গ করল, একটা শিশুর কান্না। বিজয়ের চোখে জল এসে গেল। সে এত গভীর আনন্দ কখনো অনুভব করেনি।
মাসি দ্রুত শিশুটিকে পরিষ্কার করলেন, তার নাড়ি কাটলেন। যখন তিনি সেই ছোট্ট শিশুটিকে মীরার হাতে তুলে দিলেন তখন ঘরটি পবিত্র হয়ে গেল। একটি ছেলে, মীরা ফিসফিস করে বললেন। তার মুখে দুর্বল কিন্তু সুন্দর হাসি ছিল। সে বিজয়ের দিকে তাকালেন, তার চোখে এত কৃতজ্ঞতা ছিল যে বিজয়ের মন ভরে গেল। এর নাম দীপক, মীরা বললেন। এই নাম তোমার জন্য বিজয়, তুমি আমাদের জীবনে আলো এনেছ। মাসি বিজয়কে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিলেন এবং তার কাঁধে স্নেহের হাত রাখলেন। তুমি খুব ভালো ছেলে বিজয়, কিন্তু মনে রেখো এটা তো কেবল শুরু। সেই রাতে বিজয় মাটিতে মীরা এবং ছোট্ট দীপকের পাশে শুয়ে পড়ল। সে শুধু রাস্তায় ঘুরে বেড়ানো ছেলে ছিল না, সে এখন একজন রক্ষক, একজন ভাই, হয়তো একজন বাবার মতো। সে একটি ছোট নাজুক পরিবার খুঁজে পেয়েছিল। প্রথমবারের মতো বিজয়ের মনে হলো যে সে ঘরে ফিরে এসেছে। মাস গড়িয়ে গেল। বিজয় প্রতিদিন সকালে রাস্তায় বোতল আর ক্যান কুড়াত। তারপর সে ট্রাফিকের মধ্যে জল আর বিস্কুট বিক্রি করত। সে প্রতিদিন দুটি জীবনের বোঝা তার ছোট কাঁধে বয়ে বেড়াত। মীরাও শক্তিশালী হয়ে উঠেছিল। রাতে তিনি তার ছেলে দীপককে দেখতেন। কিন্তু যখন বৃষ্টির ঋতু এলো তখন তাদের জীবনে সবচেয়ে বড় ঝড় এলো। ছোট্ট দীপক অসুস্থ হয়ে পড়ল। প্রথমে হালকা কাশি, তারপর তীব্র জ্বর। শোভাবশীর পরীক্ষিত ঘরোয়া টোটকাও কাজে লাগল না। এক রাতে তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলতে শুরু করল। বিজয়, ডাক্তার দরকার, আমাদের ওষুধ চাই। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন। বিজয়ের মন ভেঙে গেল। ডাক্তার আর ওষুধ ছিল ধনী লোকেদের দুনিয়া। তার ছোট উপার্জন দিয়ে তো শুধু খাবার জুটত। সে নিজেকে অসহায় অনুভব করল। তখন মীরা কাঁপতে থাকা হাতে তার গলায় পরা সরু সোনার চেন এবং তাতে লাগানো আংটিটি বের করলেন। এটি ছিল তার রাজীবের শেষ স্মৃতিচিহ্ন। আমাদের এটা বিক্রি করতে হবে, তিনি কাঁদতে কাঁদতে বললেন। বিজয় মানা করল। না, এটা আপনার শেষ জিনিস। মীরা তাকে আংটিটি ধরিয়ে দিলেন। এটা শুধু সোনা বিজয়, শুধু ধাতু। আমার ছেলের জীবন একটি স্মৃতির চেয়েও দামি। আংটিটি ছেড়ে দিতে বিজয়ের কষ্ট হলো, কিন্তু সে জানত যে মীরা ঠিক বলছেন। পরের সকালে তারা একটি ঘন কোলাহলপূর্ণ জায়গায় গেলেন, একটি ছোট অন্ধকার গয়নার দোকানে। তারা তীক্ষ্ণ চোখওয়ালা মোটা লোকটির সামনে দাঁড়ালেন। বিজয় কাঁপতে কাঁপতে আংটিটি কাউন্টারে রাখল। লোকটি আংটিটি ঘোরালো, ওজন করল এবং আলতো করে গ্রান্ট করল। সে খুব কম দাম বলল। না, এটা আরও দামি, বিজয় চিৎকার করল। লোকটি জোরে হাসল। নিতে হয় নাও ছেলে। তারা জানত যে তাদের ঠকানো হয়েছে, কিন্তু দীপকের জীবনের জন্য তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। বিজয় সেই নোংরা নোটগুলো তুলল এবং সঙ্গে সঙ্গে একটি ছোট ক্লিনিকের দিকে দৌড়ালো। ডাক্তার তাদের বললেন যে দীপকের ব্রঙ্কাইটিস হয়েছে এবং যদি তারা দেরি করত তবে নিউমোনিয়া হতে পারত। তোমরা সঠিক সময়ে এনেছ, ডাক্তার আদর করে বললেন। তারা ওষুধ কিনল এবং নিজেদের ঘরে ফিরে এসে দীপককে খাওয়ালো। সেই রাতেই দীপকের জ্বর ধীরে ধীরে কমতে শুরু করল। মীরা সেই রাতে দীপকের বুকে হাত রাখলেন, তার নিয়মিত শ্বাস অনুভব করলেন। তার চোখে ছিল আনন্দের অশ্রু। তার রাজীবের সঙ্গে যুক্ত শেষ চিহ্নটি চলে গিয়েছিল, কিন্তু তিনি তার ছেলের জীবন বাঁচিয়েছিলেন। তিনি বিজয়ের দিকে তাকালেন, যে মেঝেতে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। সেই রাতে মীরা শান্তি অনুভব করলেন। সে শুধু একটি ছেলে ছিল না, সে ছিল তার রক্ষক। 6 বছর কেটে গেল। সেই 6 বছর যা একটি জীবনকালের মতো মনে হলো। বিজয় এখন 16 বছরের। সে আর কেবল রাস্তার ছেলে ছিল না, সে একটি ছোট দোকান বা কিয়স্ক খুলেছিল, যেখানে সে জল, স্ন্যাক্স এবং ছোটখাটো জিনিস বিক্রি করত। লোকেরা তাকে তার কঠোর পরিশ্রম আর সততার জন্য শ্রদ্ধা করত। তাদের নতুন বাড়িটি খুব ভালো ছিল না, একটি ছোট ঘর যেখানে সব প্রতিবেশী কাছাকাছি থাকত, কিন্তু সেই অসম্পূর্ণ বাড়ির তুলনায় এটা তাদের জন্য স্বর্গ ছিল। মীরাও বদলে গিয়েছিলেন। তিনি সেই দোকানের উপার্জন দিয়ে বিজয়কে পড়তে ও লিখতে শিখিয়েছিলেন। দীপক, যে এখন 6 বছরের, ছিল তাদের জীবনের আনন্দ। সে তার বড় ভাই বিজয়কে তার হিরো মানত। কিন্তু এক দুপুরে তাদের দুনিয়া আবার বদলে গেল। একটি চকচকে কালো মার্সিডিজ বেঞ্জ তাদের সরু কাদা ভর্তি গলিতে এসে থামল। পুরো বস্তির লোক তাকে দেখতে দাঁড়ালো। গাড়ি থেকে একজন লম্বা, সম্ভ্রান্ত লোক নামলেন, সাদা পোশাকে। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে ছিল গভীর দুঃখ। নমস্কার, লোকটি ধীরে ধীরে বললেন। আমি একজন মহিলাকে খুঁজছি, নাম মীরা রায়। বিজয়ের হৃৎস্পন্দন দ্রুত হল। মীরা রায়, এই নামটি তার পুরনো জীবনের সঙ্গে জড়িত ছিল। তার ভেতরে ভয় আর দ্বিধা ভরে গেল। তখনই দীপকের হাত ধরে মীরা সামনে এলেন। যখন তার নজর সেই লোকটির উপর পড়ল, তখন তার সমস্ত রং উধাও হয়ে গেল। মীরা, তিনি ফিসফিস করে বললেন। তার কণ্ঠে আবেগ ছিল। আমি মিস্টার ভার্মা, তোমার বাবার উকিল।
আমরা তোমাকে 5 বছর ধরে খুঁজছি। আমার বাবা? মীরা ধীরে বললেন। হ্যাঁ, কিন্তু তিনি অসুস্থ, মিস্টার ভার্মা দুঃখের সঙ্গে বললেন। সেই গর্ব আর রাগ যার কারণে তিনি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন তা সব চলে গেছে। তিনি অনুশোচনায় পূর্ণ। তার শেষ ইচ্ছা যে তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন। মিস্টার ভার্মা আরও জানালেন যে যারা আত্মীয় মিথ্যা বলে তাদের জীবন খারাপ করেছিল তারা এখন চলে গেছেন। মীরা, তোমার বাবা তার উইল পরিবর্তন করেছেন। সমস্ত সম্পদ, শিপিং কোম্পানি, সব বাড়ি তোমার নামে করে দিয়েছেন। তুমি তার একমাত্র উত্তরাধিকারী। মীরা, তুমি এখন দেশের অন্যতম ধনী মহিলা। এই কথাটি বিজয়ের ওপর বাজ পড়ার মতো ছিল। মীরা একজন কোটিপতির মেয়ে। তার মনে আঘাতের পরে গভীর ভয় এলো যে এই ধনী পৃথিবী মীরা থেকে তাকে কেড়ে নেবে। মীরা দীপকের দিকে তাকালেন, তারপর তার চোখ বিজয়ের ওপর স্থির হলো। তার মনে বিজয়ের পরিশ্রম, তার টি শার্ট দিয়ে তার কপাল মুছা, প্রসবের রাতে দৌড়ানো, ট্রাফিকের মধ্যে জল বিক্রি করা, এইসব ফ্ল্যাশব্যাকের মতো এলো। বিজয় ছিল তার ভরসা। তিনি দীপকের হাত শক্ত করে ধরলেন এবং তারপর তার মাথা উঁচু করলেন। তিনি মিস্টার ভার্মার দিকে সরাসরি তাকালেন। আমি আপনার সঙ্গে যাব, তিনি শান্ত কণ্ঠে বললেন। আমি আমার বাবার সঙ্গে দেখা করব। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, আপনাকে এটা বুঝতে হবে। তিনি তার পাশে দাঁড়ানো দুটি ছেলের দিকে ইশারা করলেন। এরা আমার পরিবার, আমার একমাত্র পরিবার। তিনি দীপকের কোঁকড়া চুল স্পর্শ করলেন। এ আমার ছেলে দীপক। তারপর তিনি বিজয়ের হাত শক্ত করে ধরলেন এবং তার কণ্ঠে ভালোবাসা আর শক্তি ভরা ছিল। আর এও আমার ছেলে বিজয়, যে আমাকে বাঁচিয়েছে। আমি যেখানেই যাব সে আমার সঙ্গে যাবে, এতে কোনো আলোচনা হবে না। মিস্টার ভার্মা তাদের দিকে তাকিয়ে রইলেন। একজন মহিলা যিনি সব কিছু হারিয়েও ভালোবাসা আর সাহস দিয়ে একটি নতুন পরিবার তৈরি করেছিলেন। তিনি আলতো করে মাথা নাড়লেন। আপনার যেমন ইচ্ছা মিরাজি, তিনি বিনয়ের সঙ্গে বললেন। যখন তারা বস্তি থেকে বেরোলো তখন সব প্রতিবেশী তাদের দেখতে দাঁড়িয়েছিল। বিজয় মার্সিডিজের জানালা দিয়ে বাইরে দেখছিল। তার চোখের সামনে পুরনো বস্তির সরু গলি আর তার ছোট দোকানটি ছিল। সেই দোকান ছিল তার পরিশ্রম, তার গল্প। কিন্তু এখন তার কোনো দুঃখ ছিল না। তার মনে ছিল এক গভীর শান্তি। সে এখন সেই ছোট ভুজে যাওয়া রাস্তার ছেলেটি ছিল না, সে ছিল মীরার ছেলে বিজয় রায়। সে এমন একটি পরিবারের অংশ ছিল যা রক্তের সম্পর্ক দিয়ে নয়, বরং ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ দিয়ে বাঁধা ছিল। তাদের দুঃখের দিন এখন শেষ হয়ে গিয়েছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে উদ্দেশ্য মানে নিয়াত সর্বদা ভাগ্য মানে নাসিব থেকে বড় হয়। যখন বিজয় কোনো স্বার্থ ছাড়া একজন দুঃখী মহিলাকে সাহায্য করেছিল, তখন সে শুধু একটি জীবন বাঁচায়নি, বরং নিজের জন্য একটি নতুন ভাগ্যও লিখেছিল। সত্যিকারের পরিবার রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না, বরং ভালোবাসা আর সাহস দিয়ে তৈরি হয়।